আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাহিরে, শহর কিংবা গ্রাম, ছোট কিংবা বড়, যে যেখানে বসে আমাদের আজকের আয়োজন শুনছেন বা শুনবেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পোল্যান্ডের একটি অমীমাংসিত ঘটনা। প্রিয় শ্রোতাগণ, বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য যে গত 5 থেকে 7 বছর আগেও পোল্যান্ডকে নিয়ে বাংলাদেশের মানুষজন এমনভাবে জানতো না এখন যেভাবে আসলে জানে। বিশেষ করে মধ্যবিত্ত ঘরের সন্তানদের কাছে উচ্চ শিক্ষার জন্য অন্যতম প্রিয় একটি দেশ বর্তমানে পোল্যান্ড। পোল্যান্ডের দেশটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এখানে মানুষগুলো প্রকৃতির মতোই সরল ও সুন্দর। পোল্যান্ড খুব বেশি খুব বেশি বড় দেশ না হলেও বাংলাদেশের তুলনায় কিন্তু প্রায় 3 থেকে 4 গুণ বড়। পোল্যান্ডের খুব একটা বড় বৈশিষ্ট্য হলো পোল্যান্ডের বিশাল একটি অংশ ঘন জঙ্গলে বা বনে ঢাকা। অন্যদিকে মানুষের সংখ্যাও ভীষণ রকমের কম। এত সুন্দর দেশটাতে লুকিয়ে আছে অসংখ্য অশরীরী, যা বিশ্বাস করতে আসলেই কষ্ট হয়। কারণ স্বাভাবিকভাবেই যে পশ্চিমা বিশ্বে যে মানুষজন, তাদের কাছে এই ধরনের ঘটনাগুলো বা এই ধরনের অভিজ্ঞতার ব্যাপারে খুব একটা কিছু শুনতে পাওয়া যায় না। পশ্চিমা বিশ্বের মানুষজন অশরীরী বা জিনের বিষয়গুলোকে মানতে চায় না। তারা মনে করে জিন বা ভূত বলে বা প্যারানর্মাল বিষয়গুলো বলতে কিছু আসলে নেই। তাই সবকিছুকে বা সব ঘটনাকে, যাই তাদের অভিজ্ঞতা হয়, তাকে তারা সব সময় সায়েন্স দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে, যার বেশিরভাগই কখনো আসলে পুরোপুরিভাবে ব্যাখ্যা করা কোনো কারো পক্ষেই আসলে সম্ভব হয় না। এবং পশ্চিমা বিশ্বের মানুষদের ভিতরে বলতে পারেন যে অলমোস্ট 95% মানুষই ভূত বা প্যারানর্মাল এন্টিটি কিংবা জিন ভূতের ব্যাপারটাকে বিশ্বাস করে না। শুধুমাত্র যারা ধর্মীয় প্রেক্ষাপটগুলোর সাথে পরিচিত বা ধর্মীয় লাইনে আছে, যেমন প্রিস্ট বা ফাদার্স যারা আছে, চার্চের সাথে রিলেটেড, যারা চার্চ নিয়ে কাজ করতেছে বা এই ধরনের ধর্মীয় বিষয়গুলোর সাথে জড়িত, তাদেরই একটা অংশ মূলত এই বিষয়গুলোর অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করে এবং আসলেও তারা মানে। পোল্যান্ডে আজ 5 বছর থেকে প্রত্যেক বছরই আমাকে নানান ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে, যা আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকে ঘটনা শুরু করার আগে সবাইকে অনুরোধ করব যে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটিতে লাইক, ফলো ও সাবস্ক্রাইব করার জন্য। ঘটনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকবে। আপনাদের ঘটনা পাঠানোর অপেক্ষায় থাকবো আমি। কিভাবে ঘটনা পাঠাবেন, ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে। দু জায়গাতেই আপনি ঘটনা পাঠাতে পারবেন, ভয়েস রেকর্ড করে কিংবা ভিডিও করে অথবা লিখে, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি ঘটনা পাঠাতে পারবেন। তবে চেষ্টা করবেন ঘটনায় যেন সম্পূর্ণ বিস্তারিত বিবরণগুলো থাকে, বিশেষ করে কোন জায়গায় হয়েছে, কার সাথে হয়েছে, সেই ব্যক্তিদের নাম, জড়িত ব্যক্তিদের নাম, জায়গার নাম, লোকেশন যা বলে আর কি, সব কিছুকে আপনার সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। এবং অবশ্যই আপনার নাম, আপনার বর্তমান ঠিকানা, আপনি কোত্থেকে লিখছেন এবং আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিবেন, যাতে করে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি এবং আপনার পাঠানো ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত আপনার সাথে আলোচনা করতে পারি ঘটনাকে প্রেজেন্ট করার আগে বা আপনাদের সামনে প্রেজেন্ট করার পূর্বে। তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের এপিসোডের অমীমাংসিত ঘটনাটি শুরু করা যাক। আজ আমি আপনাদেরকে যে ঘটনাটা শোনাবো সেটা হচ্ছে পোল্যান্ডের জেভাদো লেকের রহস্য এবং এর সঙ্গে জড়িত ভয়ঙ্কর ঘটনা, যা স্থানীয়দের মতে সত্যি ঘটেছে। তবে এর আগে এই হ্রদ বা লেকটির ভৌগোলিক এবং ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দেওয়া ভীষণ জরুরি। এই ঘটনাটি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে শুরু হয়েছে,
এবং আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে শুরু হওয়া একটা ঘটনাকে যদি আমি 2024 সালে এসে প্রেজেন্ট করতে যাই, তার মানে এখানে একটা বিশাল বড় সময়ের ব্যবধান আছে এবং এত বড় সময়ের ব্যবধানের কারণে আসলে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। অনেক ইনফরমেশন বা যারা এই ঘটনা সম্পর্কে জানতো এমন অনেক মানুষই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যার ফলে সকল মানে ডিটেলস গুলো বা সব সব ছোট ছোট ব্যাখ্যাগুলো আমাদের দ্বারা সংগ্রহ করাটা খুবই কঠিন ছিল। আমি এই চ্যানেল শুরু করার আগে যখন আমি আমার পরিচিত পোলিশ বন্ধু বান্ধবের সাথে যখন কথা বললাম যে আমি এরকম একটা চ্যানেল শুরু করতে যাচ্ছি, তখনই আমার একজন বন্ধু সে আমাকে মূলত এই ঘটনা সম্পর্কে জানায় এবং সে আমাকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে দেয়। সে এই বিষয়গুলো জানতে পারে মূলত তার দাদার কাছ থেকে, যিনি একজন সৈনিক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তবে দুঃখজনকভাবে বছরখানেক আগে ওনার দাদার মৃত্যু হয়ে যায়, বয়সের ভারে সাধারণভাবে মৃত্যুবরণ করেন তিনি, যার ফলে এর চেয়ে বেশি কিছু আসলে সংগ্রহ করাটা আমাদের দ্বারা সম্ভব হয়নি। যেহেতু আমি পোল্যান্ডে আছি এবং বর্তমানে পোল্যান্ডে প্রচুর পরিমাণে বাঙালি মানুষজন আছেন, সো আমি যদি অ্যাকচুয়াল লোকেশনটা দিতে পারতাম তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারতাম যে অনেক মানুষই সেখানে যাওয়ার চিন্তা করতে পারতেন অথবা যাবেন, এবং আমি নিজেও হয়তোবা যেতাম। তবে দুঃখজনক হলো সত্য যে এই জায়গাটা, লোকেশনটা যে বাদো লেক, এই লেকটা আমার লোকেশন থেকে বেশ দূরে, যার ফলে আমার জন্য আসলে খুব সহজে সেখানে ভ্রমণ করাটা সম্ভব নয়। আর এই বর্তমানে পোল্যান্ড সরকার, অ্যাকচুয়ালি বর্তমান সরকার না, অনেক আগে থেকেই পোল্যান্ড মানে যখন থেকে বিশ্বযুদ্ধের পরে যখন পোল্যান্ড রিকভার করছিল ওই যুদ্ধ পরবর্তী পরিস্থিতি থেকে, সেই সময় থেকেই আসলে পোল্যান্ড সরকার সব সময় সব নেগেটিভ বিষয়গুলোকে ধামাচাপা ঠিক কিভাবে বলবো, এই বিষয়গুলোকে আসলে জনগণের সামনে থেকে সরিয়ে রাখার বা আড়াল করে রাখার একটা প্রচেষ্টায় লিপ্ত ছিল এবং এখনো আছে। কারণ পোল্যান্ড ইকোনমিক ভাবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশ দুর্বল এবং এই ধরনের হরর ঘটনাগুলো বা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বাহিরে প্রকাশ পেয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই তারা টুরিস্ট হারাবে এবং এমনও হতে পারে যে ওদের কিন্তু পোল্যান্ডের ইকোনমিতে কিন্তু খুব বিশাল একটা ভূমিকা রাখে হচ্ছে এই দেশে যে টুরিস্টরা আসে তাদের মাধ্যমে। সো এই ধরনের ব্যাপারগুলো যদি বাহিরে ছড়িয়ে যায় তাহলে সেটা তাদের দেশের ইকোনমির জন্য অনেক বড় ক্ষতিকর একটা ব্যাপার হতে পারে, যার ফলে এই বিষয়গুলোকে আড়াল করার জন্য সরকার সর্বদাই সচেষ্ট থাকে, স্থানীয় জনগণও সচেষ্ট থাকে। তাই আসলে সবকিছু একদম অ্যাকিউরেট ভাবে বলাটা একটু ডিফিকাল্ট, তবে আমরা যতটুকু সংগ্রহ করতে পেরেছি ঘটনা সবগুলোই আজ আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করব। তাহলে চলুন প্রথমে আগে এই লেক সম্পর্কে এবং এই লেকের পরিবেশ সম্পর্কে একটু জেনে নিই। জেভাদো লেক, যেটা পূর্ববর্তীতে জারিরোজিজভো, যে অ্যাকচুয়ালি এটা জে না, এটা হবে হচ্ছে ইয়েজিরোজেভো। পোল্যান্ডে যেটা যে আমরা যেটাকে যে বলি এটাকে ইয়ে উচ্চারণ হয়, সেই হিসেবে এটা জেইজিরোজেভো নামের একটি এরিয়া বা পোল্যান্ডের মাকিউরি প্রান্ত বা মাসুরিয়ান লেক ডিস্ট্রিক্ট নামে একটা জায়গা ছিল। বর্তমানে সেটা নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে আসলে এই ঘটনাগুলোর কারণে, এবং ওই জায়গাতে আসলে এই জেভাদো লেকটি অবস্থিত। এটি একটি বিশাল এবং মনোরম স্থান যেখানে অগণিত হ্রদ এবং ঘন অরণ্য বা জঙ্গলে বিস্তৃত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই অঞ্চল পর্যটকদের কাছে জনপ্রিয় ছিল এবং এখনো আছে, কিন্তু বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে খুব কম মানুষে আসা যাওয়া করত। স্থানীয়রা বিশ্বাস করে এই হ্রদটি বা এই যে লেকটি হচ্ছে অভিশপ্ত। এই লেকটা এতটাই নির্জন যে আশেপাশে বসতি বলতে কিছুই নেই এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই স্থানটিকে ভুতুড়ে বলে সবাই সম্বোধন করে আসছে এবং এখনো এটা ওইভাবেই পরিচিত। তবে বিপদ যাতে না হয় বা কেউ যাতে কখনো বিপদে না পড়ে সেই কারণে এই জায়গাটাকে বর্তমানে বলতে পারেন যে সরকার বা স্থানীয় যারা নিয়ন্ত্রণে আছেন
মেয়র কিংবা স্থানীয় যারা সরকার দলীয় মানুষজন আছেন, তারা এই জায়গাটাকে এমন ভাবে সরিয়ে দিয়েছেন যে এখন আসলে এক্সাক্ট জায়গাটাকে শনাক্ত করাটাও অনেকটা ডিফিকাল্ট। তো স্থানীয়দের মতে যে এই যে লেকটা, এই লেকের তলদেশে একটা প্রাচীন কবর বা একটা লুকানো মন্দির ছিল, যেখানে একটি ভয়ঙ্কর পিশাচকে বন্দী করে রাখা হয়েছিল। এবং কিভাবে বন্দী করা হয়েছিল বা ওই ধরনের ডিটেলস আসলে আমরা পাইনি। তো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মান সৈন্যরা এই পোল্যান্ডকে আক্রমণ করে, তখন তারা এখানে এই জায়গাটাতে এসে তাদের ক্যাম্প করেছিল এবং এই ক্যাম্প করতে গিয়ে তারা তখন এই লেকটাতে অনেক খোঁড়াখুড়ি করেছিল এবং কোনো একভাবে তারা ওই লেকের নিচে যেখানে সেই পিশাচটি বন্দী ছিল সেটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে ওই পিশাচটি মুক্তি পায়। আর সেই থেকে এই হ্রদের চারপাশে শুরু হয় একের পর এক ভয়ঙ্কর ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে 1943 সালে জার্মানি সৈন্যদের সাথেই। 1943 সালে যুদ্ধের সময় এই হ্রদের কাছে একটি জার্মান ক্যাম্প স্থাপিত হয়। সৈন্যরা স্থানীয়দের উপর নানান অত্যাচার চালাতো, কিন্তু রাতে কিছু সৈন্য এই হ্রদ থেকে বা এই লেক থেকে পানি আনতে গিয়ে তারা আর ফিরে আসেনি। তো স্বাভাবিকভাবেই তখন মনে করা হয়েছিল যে এই সৈন্যরা হয়তোবা কোনো কারণে বা বিরোধী দলীয় কারো আক্রমণের শিকার হয়েছে, হয়তোবা কেউ উৎপেতে ছিল যারা আক্রমণ করে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছে, যার ফলে অন্য যেই জার্মান সৈন্যরা ছিল তারা অনেক খোঁজাখুঁজি করে, তাদেরকে চারপাশে অনেক বিস্তীর্ণ এলাকা নিয়ে তাদেরকে খোঁজে। ওই রাতের বেলায় খোঁজে, কারণ তারা পানি নিয়ে ফিরছিল না, যদিও লেকটা ছিল কিন্তু খুবই কাছে ক্যাম্পের। তারপরও তাদের এত দেরি দেখে সবাই তাদেরকে খুঁজতে বের হয় এবং দুঃখজনকভাবে ওই রাতে তাদেরকে আসলে কেউ খুঁজে পায়নি। তো পরের দিন তাদের দেহ পাওয়া যায়, মৃতদেহ, তবে তাদের মৃত্যু ছিল ভীষণ রকমের অস্বাভাবিক। তাদের দেহে কোনো প্রকার আঘাতের চিহ্ন ছিল না, যেহেতু তাদেরকে মনে করা হচ্ছিল যে এদেরকে কিডন্যাপ করা হয়েছে বা বিরোধী দল তাদেরকে তুলে নিয়ে গেছে। যদি এমনটাই হতো তাহলে অবশ্যই তাদেরকে অত্যাচার করা হতো, টর্চার করা হতো তাদের কাছ থেকে কথা বের করার জন্য, তথ্য বের করার জন্য, কিন্তু ওরকম কোনো আঘাতের চিহ্ন আসলে ছিল না। কিন্তু তাদের মুখমণ্ডল ছিল বিকৃত, এমন ভাবে বিকৃত ছিল যে কোন সৈন্যটা আসলে কে সেটা চেনার কোনো আসলে উপায় ছিল না। এটা এমন এমন একটা অবস্থা ছিল যে দেখে মনে হচ্ছিল যে কোনো ভয়ঙ্কর কিছু তাদের মুখের উপর হাত দিয়ে চেপে ধরে তাদেরকে টেনে নিয়ে গেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে অন্য সৈন্যরা ভীষণ রকম আতঙ্কিত হয়ে পড়লেও যুদ্ধ পরিস্থিতিতে তারা ক্যাম্প ছাড়তে পারেনি। এবং ক্যাম্প ছাড়তে না পারার আরো একটি কারণ হচ্ছে যে তখন তাদের ক্যাম্পের যে লিডার ছিলেন তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং অত্যন্ত কি বলবো দয়া মায়াহীন একজন মানুষ, যার ফলে তিনি এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখার পরও তিনি বিশ্বাস করতে রাজি হননি যে এইটা কখনো কোনো পৈশাচিক কোনো কিছুর বা কোনো অশরীর দ্বারা হতে পারে। তিনি সবসময় এটাই বলে আসছেন যে এটা বিরোধী দলের আক্রমণে হয়েছে বা কোনো গুপ্তচরের আক্রমণের কারণে এমনটা হয়েছে, এবং তিনি কঠিন নির্দেশ দেন তার সৈন্যদেরকে যাতে তারা ক্যাম্প ছেড়ে বের না হয়, যার ফলে তারা ক্যাম্প ছাড়েনি। কিন্তু পরবর্তীতে এইভাবে আরো অনেক সৈন্য মারা যাওয়ার পরে তিনি বাধ্য হন এই জায়গা থেকে ক্যাম্প স্থানান্তর করার জন্য। স্থানীয়রা বলে যে এই সৈন্যরা হ্রদের অভিশাপের শিকার হয়েছিল। পরবর্তীতে তারা ওখান থেকে সরে যাওয়ার পর বেশ দীর্ঘ একটা সময় ওই জায়গাতে আর কোনো বসত বাড়ি স্থাপন করা হয়নি বা যুদ্ধ পরবর্তীতে ওখানে খুব একটা বেশি মানুষের আনাগোনা হয়নি। কিন্তু এর পরবর্তী ঘটনাটি ঘটে হচ্ছে 1958 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা। যুদ্ধ শেষ হওয়ার পরে 1958 সালে একটা গবেষণা দল যারা ছিল বিজ্ঞানী এবং প্যারানর্মাল বিশেষজ্ঞ এই হ্রদের রহস্য সমাধানের জন্য আসে।
যুদ্ধ পরবর্তীতে যখন বিভিন্ন ঘটনাগুলো বের হয় বা প্রকাশিত হয়, তখন এই দলটা জানতে পারে যে এই লেকে এরকম কিছু একটা হয়েছিল যেখানে অনেকগুলো সৈন্য কোনো কারণ ছাড়াই মৃত্যুবরণ করেছে এবং যার কোনো রহস্য কেউই জানতে পারেনি বা উদ্ঘাটন করতে পারেনি। যার ফলে তাদের ভিতরে আগ্রহ জাগে এবং যেহেতু তারা প্রফেশনালস এবং তারা সবসময় এই ধরনের বিষয়গুলো নিয়েই কাজ করতেন, বিশেষ করে এই প্যারানর্মাল বিশেষজ্ঞরা, তারা এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তাদের সাথে যে বিজ্ঞানীরা ছিল তাদের সাথে একটা মতবিরোধ তৈরি হয়, যার ফলে তারাও এখানে আসে এইটা প্রমাণ করার জন্য যে এইখানে যা কিছু হয়েছে সেটার সাইন্টিফিক কোনো একটা ব্যাখ্যা অবশ্যই আছে। যে কারণে এই দুই দুই প্রফেশনের মানুষজন, মানে বিজ্ঞানী এবং প্যারানর্মাল বিশেষজ্ঞরা একত্রিত হয়ে এই দুইদের সমস্যার সমাধানের জন্য বা রহস্যটা সমাধান করার জন্য এখানে আসেন। তারা স্থানীয়দের গল্পগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন। তারা মনে করছিলেন যে এটা জাস্ট একটা ভ্রান্ত ধারণা। তারা হয়তোবা মানে এখানে মানুষজন কমতে হয়তোবা মানে ওই যে অনেক সময় হয় না যে আকাশে আরোরা দেখে বা এরকম আলো দেখে, অনেক কিছু দেখে, এরকম কিছু জিনিস যেগুলো আসলে হয় না কিন্তু মানুষ মনে করে, আবার কিছু আসলেই ঘটে কিন্তু কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, কেউ বিশ্বাস করতে চায় না, এমন অনেক ধরনের মতবিরোধ থাকে। তো ওরা ভেবেছিল যে এমনই কিছু হয়তোবা ছিল যার কারণে এটাকে তারা কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল। তবে যেই মুহূর্তে তারা এই লেকের তলদেশে অনুসন্ধান শুরু করে, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রথম এক রাতে 2জন সদস্য নিখোঁজ হয়ে যায়। তাদেরকে এইভাবে তারা ভীষণ রকম ভাবে খোঁজাখুঁজি শুরু করে, তাদেরকে পাওয়াই যায় না। তারা খুঁজতে খুঁজতে মোটামুটি পুরো এলাকাতে খবর ছড়িয়ে পড়ে যে এই যে এখানে যে গবেষক এবং প্যারানর্মাল বিশেষজ্ঞরা এসেছেন, বিজ্ঞানীদের দলটা এসেছেন, তাদের 2জন সদস্যকে পাওয়া যাচ্ছে না। তখন স্থানীয় যে প্রশাসনের লোকজন ছিল তারা সহ গ্রামের সকলে মিলে চারপাশে সবখানে খুঁজতে থাকে, কিন্তু স্থানীয়রা এই কথাটা বলতে থাকে যে সম্ভবত তাদের পরিণতি সেটাই হয়েছে যেটা তারা এত বছর ধরে শুনে আসছিল। তারা ওই লেকের কোন একটা অভিশাপের শিকার হয়েছে, যদিও এই কথাটা প্রাথমিকভাবে বিজ্ঞানীরা কিংবা প্যারানর্মাল বিশেষজ্ঞরা মানতে রাজি ছিল না। কিন্তু পরের দিন ঠিকই তাদেরকে পাওয়া যায়। তবে আমার বলা উচিত যে তাদেরকে না, তাদের মৃতদেহ পাওয়া যায়। আর তাদের মুখমণ্ডলও সেই যে জার্মান সৈন্যরা ছিল যাদের মৃতদেহ পাওয়া গিয়েছিল কিন্তু চেহারা বিকৃত, ঠিক সেই রকম ভাবেই পাওয়া যায়। এদের মুখমণ্ডলও বিকৃত অবস্থায় ছিল, ঠিক সেই জার্মান সৈন্যদের মতো। এই ঘটনাটা দেখে এই গবেষক দল এবং বিজ্ঞানীর দলরা প্রচন্ড রকম ভাবে আতঙ্কিত হয়ে যান এবং তাদের মধ্যে কয়েকজন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এমনকি একজন সদস্য এত বেশি ভয় পান এবং ভয়ের কারণে তার মানসিক অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় যে সে ওই জায়গা থেকে ফিরে আসার পরও কখনো স্বাভাবিক হতে পারেনি এবং একটা সময় এসে প্রায় বছরখানেক পর তিনি মানসিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি আত্মহত্যা করেন। কিন্তু যদিও সবাই মনে করে যে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন তাই তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু যারা যারা সেখানে ছিল বা যারা এই ঘটনা জানতো তারা মনে করে যে সেই লেকের অভিশাপের কারণেই তিনি আত্মহত্যা করেছেন, তিনি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তার অভিজ্ঞতা থেকে তারা এটা বুঝতে পারে যে এই হ্রদে কোনো পৈশাচিক শক্তি লুকিয়ে আছে যা তাদের দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না। এরপর সবচাইতে অভিজ্ঞতা যেটা দেখা যায় যে খুবই উজ্জ্বল অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা পাওয়া যায় হচ্ছে ওই এলাকারই আশেপাশে, মানে স্থানীয় মানুষ যারা ছিল, যারা জানতো যে এই লেকে অভিশাপ আছে, তারা তো এই জায়গাতে কখনোই আসতো না, তারা এই জায়গাটাকে এড়িয়ে চলতো। তো তাদের ওই এলাকারই পাশের এলাকায় একজন মানুষ ছিল যার নাম হচ্ছে মারেক। সে ছিল মূলত একজন জেলে। সে মূলত মাছ ধরতো এবং এই মাছ ধরাটাই হচ্ছে তার মেইন পেশা ছিল। তবে সেও জানতো যে এই লেকে সমস্যা আছে, তাই সে একটা নির্দিষ্ট এলাকা ইগনোর করে অন্য একটা এরিয়াতে গিয়ে মাছ ধরতো। তবে স্বাভাবিকভাবেই সেখানে খুব বেশি সে মাছ পেত না, কিন্তু যেহেতু এই জায়গাটা সম্পর্কে একটু বদনাম আছে তাই সে চেষ্টা করতো ওই জায়গাতে না যাওয়ার জন্য।
তো এই মারেক সাহেব আহ, তিনি একবার এরকম মাছ ধরতে গেলেন এবং মাছ ধরতে যাওয়ার পর তিনি ওই রাতে ওইখানে আসলে মাছ পাচ্ছিলেন না। আমাদের দেশে আমরা যেমন শুনি যে জেলেরা আসলে রাতের বেলা মাছ ধরতে যায়, অনেকে মাছ ধরতে পছন্দ করে রাতের সময়, ঠিক এখানেও ব্যাপারটা ওরকমই যে এই যে মিস্টার মারেক তিনিও ওই রাতের বেলায় আসলে মাছ ধরতে গিয়েছিলেন। কারণ হচ্ছে দিনের বেলা উনি বিভিন্ন কাজকর্ম মানে করতেন তার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, যে কারণে রাতেই তিনি সবচেয়ে বেশি সময় পেতেন এবং রাতের সময়টাই তিনি মাছ ধরার কাজে ব্যবহার করার জন্য যেতেন। তো মিস্টার মারেক যখন মাছ ধরতে গেলেন, তিনি স্বাভাবিকভাবেই যেই এলাকাতে মাছ ধরতেন ওই এলাকাতেই ছিলেন, কিন্তু সেদিন কোনো কারণে তিনি আসলে পর্যাপ্ত মাছ পাচ্ছিলেন না। তো ওনার মানে কেন জানি মনে হলো যে আজকে মানে এতদিন ধরে উনি মাছ ধরছেন, তো কি সবসময় যা হয়েছে হয়েছে, কিন্তু আজকে তো উনি মাছ পাচ্ছেন না। তো আজকে একটু ওই অংশটাতে গেলে মনে হয় না খারাপ হয়, যেহেতু এতদিন ধরে আর কোনো ঘটনা ঘটে নাই, বা মানে ওনার মনে হয়েছিল যে সামান্যটুকুই যাবেন, খুব বেশি ভিতরে যাবেন না ওই এলাকার ওই ভয়ঙ্কর এরিয়াটার, তো সামান্য একটু অংশের জন্য মানে কাছে তো যাওয়াই যায়, এতটুকু কাছে গেলে কি আর হবে। তো এই চিন্তা করে উনি ওনার নৌকা নিয়ে একটু কাছাকাছি যান। তো লেকের পাড়ে মানে উনি পাড় থেকে খুব যে ভিতরে ছিলেন তা না, উনি মোটামুটি কাছাকাছি ছিলেন। তো ওইখানে থেকে উনি মাছ ধরার জন্য বসে আছেন। তো এমন সময় উনি লেকের উপরে অদ্ভুত রকমের একটা আলো দেখতে পান এবং বিকৃত একটা মূর্তিকে ভাসতে দেখতে পান। তিনি বলেন যে তিনি আমি যতটুকু জানতে পারা যায় পরবর্তী, যে তিনি যেই মূর্তিটা দেখেছেন বা আকৃতিটাকে দেখেন, সেটা আসলে এমন একটা আকৃতি ছিল যেটা বোঝা যাচ্ছিল যে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে কোনো নড়াচড়া ছিল না। তো স্বাভাবিকভাবেই চাঁদের আলোতে উনি যতটুকু দেখেছেন যে একটা মূর্তি বা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, এবং সেটা মানুষের মতো না, সেটা খুবই বড় সাইজের একটা কিছু দাঁড়িয়ে আছে এবং পানির উপরে ভাসমান, যেখানে আসলে অনেক গভীর যে জায়গা থেকে আসলে মাছ ধরা হয় সেইটার উপরে দাঁড়িয়ে আছে। এবং এটা দেখে উনি মোটামুটি বুঝতে পারেন যে এটা কোনো মানুষের ছায়া নয়, এটা মানুষ হতে পারে না, কারণ মানুষের দ্বারা লেকের পানিতে এইভাবে ভেসে থাকাটা সম্ভব না। এবং একটা না, অনেকগুলো এরকম ছায়া মূর্তি সেখানে ছিল। তিনি দেখতে পাচ্ছিলেন যে এই যে একটা মানে অদ্ভুত রকমের আলো জ্বলছে, এই আলোটার কোনো উৎস উনি দেখতে পাচ্ছেন না, কিন্তু উনি এটা দেখতে পাচ্ছেন যে লেকের উপরে বিভিন্ন ধরনের কিছু ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, এবং এটা তিনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছিলেন। এবং যতক্ষণ তিনি সেটা দেখলেন ততক্ষণ মধ্যে উনি বুঝতে পারলেন যে উনি ওনার নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছেন, ওনার হাত পা কিছুই উনি নাড়াতে পারছেন না, কিন্তু উনি জেগে আছেন। এবং ওনার মনে হচ্ছিল যে এই যে ছায়া মূর্তিগুলো, এগুলো যেন তার সমস্ত শক্তি শুষে নিচ্ছিল, ওনাকে বা মন্ত্রমুগ্ধ করে বসিয়ে রেখে ওনার শরীরের সকল শক্তি এরা শুষে নিয়েছিল, যার ফলে উনি নড়তে অক্ষম ছিলেন, উনি নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছিলেন। এর পরবর্তীতে তিনি দেখতে পেলেন যে ওই ছায়া মূর্তিদের একটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। উনি প্রথমে মনে করলেন যে হয়তোবা ওনার নৌকা, যেখানে উনি বসে আছেন নৌকার উপরে, সেই নৌকাটা হয়তোবা ভাসতে ভাসতে ওদিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে ওনার মনে হলো যে আমি যেই অংশটাতে আছি এই অংশ থেকে অত গভীরের দিকে নৌকাটা যাওয়ার কথা না, কারণ তিনি যেহেতু সে সবসময় ওখানে মানে উনি মাছ ধরেন, ওনার ধারণা আছে যে নৌকাটা কিভাবে ভাসে বা কতটুকু ভেসে যেতে পারে না পারে। কিন্তু ওই মূর্তিটা বেশ দ্রুত গতিতে ওনার দিকে এগিয়ে আসছে, কিন্তু উনি যে নড়বেন কিংবা চিৎকার করে কোনো সাহায্যের আবেদন করবেন সেই শক্তি তিনি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেন, যার ফলে তিনি সাহায্যের আবেদনও করতে পারছেন না, উনি চিৎকার দিতে পারছেন না, উনি দর দর করে ঘামাতে শুরু করেন। ঠিক মূর্তিটা যখন ওনার কাছে আসে, উনি মূর্তির দিকে তাকিয়ে দেখেন যে সেটা জাস্ট একটা অবয়ব, সেখানে কোনো চোখ মুখ হাত নাক কিচ্ছু নাই, জাস্ট একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ওনার নৌকার
খুব কাছে, এবং ঠিক ওই মুহূর্তে উনি দেখেন যে কিছু একটা তার দিকে হাতের মতো কিছু একটা বাড়িয়ে দিল। যেহেতু ওনার আসলে মানসিক ভারসাম্য ওই মুহূর্তে ছিল না, উনি আসলে ফোকাস করতে পারছিলেন না যে আসলে ওখানে হাত ছিল না পা বা কি জিনিসটা সেটা এগিয়ে দিয়েছে ওনার দিকে, কিন্তু উনি দেখছে যে কিছু একটা হয়তোবা ওনার দিকে এগিয়ে আসছে ওনাকে ধরার জন্য, কিন্তু ওই বডিটা নৌকার পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। সে হাতের মতো কিছু একটা বাড়িয়ে দিয়েছে, এবং যেই না সে হাতটা ওনার কাছাকাছি এসছে, উনি মুহূর্তের ভিতরে সেন্সলেস হয়ে পড়েন। পরবর্তীতে তিনি আর কিছু বলতে পারেন না, এবং পরের দিন সকালবেলা একদল মানুষ তারা দূর থেকে যখন দেখতে পায় যে একটা নৌকা ভাসছে, এবং তারা দেখে বুঝতে পারে যে হয়তোবা এই নৌকাটা হারিয়ে গেছে বা কিছু হয়েছে, তো তারা ওই নৌকাটা উদ্ধারের জন্য যখন সেখানে যায়, সেখানে গিয়ে তারা দেখতে পায় যে নৌকার উপরে একজন মানুষ অচেতন অবস্থায় পড়ে আছে, এবং পরবর্তীতে তারা তাকে উদ্ধার করে এবং হাসপাতালে নেওয়া হয়, এবং চিকিৎসা করার পরে প্রায় 3 থেকে 4 দিন পরে ওনার জ্ঞান ফিরে। ওনার জ্ঞান ফেরার পর তিনি সবাইকে এই রাতের বেলা যা দেখেছেন উনি সেই জিনিসটার ব্যাখ্যা করেন। ওই সময় ওনার স্ত্রী সন্তানরা ওখানে উপস্থিত ছিল, এবং তাদেরকে তিনি সকল ঘটনা সম্পূর্ণভাবে বলেন যে তার সাথে আসলে আগের রাতে কি হয়েছিল এবং কিভাবে কি হলো, তিনি যে নৌকা নিয়ে ওদিকে গেলেন সবকিছু ডিটেলসে উনি তাদের কাছে ব্যাখ্যা করেন। এর পরবর্তীতে প্রায় মাসখানেক পর্যন্ত তিনি সম্পূর্ণ সুস্থ থাকলেও তিনি ওই লেকের ধারে আর কখনোই মাছ ধরতে যাননি। কিন্তু ঘটনা শুরু হয় তার বেশ কিছুদিন পর থেকে। মারেক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, তিনি অসুস্থ হতে থাকেন। তিনি যেখানেই যেতেন সেখানেই উনি এই ছায়া মূর্তি দেখতে পেতেন। তিনি দেখতে পেতেন যে কেউ দূর থেকে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি যেখানেই যেতেন সেখানেই দেখতেন যে কেউ একজন দাঁড়িয়ে আছে তার সামনে অথবা পিছনে। তিনি বুঝতে পারতেন যে তিনি একলা নন, কেউ কেউ একজন বা কিছু একটা তাকে নজরে রেখেছে, তাকে চোখে চোখে রেখেছে, তাকে কখনো চোখের আড়াল হতে দিচ্ছে না, এবং তিনি ঠিকমতো ঘুমাতে পারতেন না। এবং তা পরবর্তীতে ধীরে ধীরে ওনার কাজকর্মের মধ্যেও সমস্যার সৃষ্টি হয়। উনি চাকরি হারান যেহেতু উনি মানসিকভাবে অসুস্থ হতে থাকেন। ওনার ঘুম হচ্ছিল না, আর ঠিকমতো ঘুম না হলে আসলে একজন মানুষের দ্বারা দীর্ঘ সময় কাজ করা সম্ভব না। সেখানে তিনি প্রায় মাসখানেক ধরে এভাবে না ঘুমিয়ে খুবই সামান্য ঘুমিয়ে এভাবে উনি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো ওনার কাজকর্মে আসলে এটার খুব বাজে একটা প্রভাব পড়েছিল, যার কারণে পরবর্তীতে উনি চাকরি হারা হয়ে যান, এবং ওনার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ওনাকে পরবর্তীতে মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু ওই অবস্থা থেকে তিনি আর কখনোই আসলে স্বাভাবিক হননি। তিনি সারাক্ষণই উনি বলতে থাকতেন যে ওই যে আসছে, ওই যে আসছে, ওই যে আমার দিকে তাকিয়ে আছে, ওকে এখান থেকে যেতে বলো। উনি সবসময় এভাবে ভয় পেতেন, কিন্তু উনি ছাড়া ওনার আশেপাশে কোনো মানুষ কখনো আসলে কিছু দেখতো না। এর কিছুদিন পরেই মানসিক হাসপাতালেই তিনি আত্মহত্যা করে মারা যান। তিনি ওখানেই একটি মানসিক হাসপাতালেরই একজন বাগানের একটি গাছের সাথে দড়ি পেঁচিয়ে রাতে অন্ধকারে আত্মহত্যা করে মারা যান। তবে এখন পর্যন্ত আসলে এই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি যে তিনি কি আসলে আত্মহত্যা করেছিলেন নাকি অন্য কিছু ওনাকে ওখানে নিয়ে গিয়ে ওনাকে মেরে ফেলেছিল। এই সম্পর্কে আসলে বিস্তারিত কিছু জানা যায়নি, কারণ ঘটনা হচ্ছে সেই 1958 সালের ওই সময় আসলে এখনকার মতো সিসিটিভি ক্যামেরা বা এই ধরনের বিষয়গুলোর উপস্থিতি ছিল না, যার ফলে এই বিষয়টাকে তদন্ত করাটা ভাবে সম্ভব হয়নি। তবে যারা যারা লাশটা দেখেছিল বা ওনার মৃতদেহ দেখেছিল বা ওই সময়কার যারা তদন্তের সাথে জড়িত ছিল তাদের মতে এটা ছিল আত্মহত্যা। এরপর প্রায় চলে যায় 10টি বছর। এই 10 বছরের ভিতরে আর তেমন কিছুই হয়নি বলা যায়, এবং ওই জায়গা সম্পর্কে মানুষ আর তেমন একটা কথাবার্তাও বলেনি, যার ফলে ওই জায়গা নিয়ে মানুষের ভিতর থেকে যে কৌতূহল সেটাও ধীরে ধীরে কমে যায়। এবং
সাল থেকে 88 সালের দিকে ওই সময় গিয়ে পোল্যান্ডের এই অংশগুলোতে ধীরে ধীরে আবার পর্যটকদের আনাগোনা শুরু হয়। পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের মানুষজন বিভিন্ন সময় ঘুরতে আসতেন। তখন ধীরে ধীরে এই জায়গাতে পর্যটন শিল্প বা এই যে ভ্রমণ পিপাসীদের আনাগোনা শুরু হয় এবং এই জায়গাগুলোতে পর্যটক শিল্পটা গ্রো করতে শুরু করে বা বড় হতে শুরু করে। ঠিক সেই সময়ে 1988 সালের দিকে এক তরুণ দম্পতি এই জাদভা লেকের পাশে ক্যাম্প করতে আসে। স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন নাটক সিনেমাতে দেখি যে ইউরোপিয়ানরা পাহাড়ের উপরে কিংবা লেকের পাড়ে বা সমুদ্রের পাড়ে তারা ক্যাম্পিং করতে পছন্দ করে, এবং এটা এখন থেকে না, আসলে এই বিষয়টা নাটক সিনেমা ছাড়াও এখানে আসলে বাস্তবিকভাবে ইউরোপের মানুষজন কিংবা এই পশ্চিমা বিশ্বের মানুষজন ওরা এই নীরবতাটাকে খুব বেশি পছন্দ করে। সমুদ্রের পাশের নীরবতা কিংবা পাহাড়ের উপরের নীরবতা, এই নীরবতাটাতে ওদের অনেক বেশি আগ্রহ এবং ওদের কাছে এই জিনিসটা নেশার মতো কাজ করে। যারা একবার এই নীরবতার প্রেমে পড়ে গেছে তাদের কাছে আসলে ওই কোলাহলের ব্যাপারগুলো ওইভাবে আর টানে না। স্বাভাবিকভাবেই তো এই দম্পতিটাও, তাদেরও আসলে এই জায়গা সম্পর্কে ওরকম ধারণা ছিল না, তারা জাস্ট ঘুরতে আসছে এবং তাদের কাছে এটাও আসলে জানা ছিল না যে এই জায়গাতে অতীতে কিছু হয়েছিল কি ছিল না, কারণ ওই সময় আসলে ইন্টারনেটও এতটা অ্যাভেলেবেল ছিল না যে ওরা আসলে ওইভাবে সার্চ করবে বা কিছু। যেহেতু আপনারা বুঝতেই পারছেন পর্যটক শিল্পের শুরুর দিকের ঘটনা বলছি। তো তারা ওইখানে এসে তারা ক্যাম্পিং করে রাতে, কিন্তু অদ্ভুত ভাবেই পরের দিন আসলে তাদেরকে ওখানে আর পাওয়া যায় না। তো যাদের সাথে ওদের যোগাযোগ ছিল তারা আসলে ওদেরকে খুঁজতে খুঁজতে এখানে আসে এবং তারা এসে বলে যে এই এই দম্পতিটা তারা এখানে আসার কথা ছিল আরো প্রায় 5 থেকে 6 দিন আগে। তবে এরপরে আসলে মানে 5 থেকে 6 দিন পরে ওদের ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল যখন তারা ফেরত যায় না, তখন আসলে তাদেরকে খোঁজার জন্য লোকজন আসেন এবং তখনই আসলে স্থানীয় মানুষজন এবং অন্যরা জানতে পারে যে দুজন দম্পতি তারা এখান থেকে গায়েব হয়ে গেছেন বা তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পরবর্তীতে তারা খুঁজতে খুঁজতে যখন ওই লেকের পাড়ে গিয়ে উপস্থিত হয়, তখন তারা আলামত হিসেবে তাদের যে ক্যাম্পিং এর জিনিসপত্রগুলো ছিল, যে তারা যে টেন্ট ইউজ করেছিল বা তারা যে কাঁথা বালিশ কিংবা রান্না করার জন্য যে এই জিনিসপাতিগুলো ছিল তাদের সাথে, ওই জিনিসগুলাকে খুঁজে পায় এবং বুঝতে পারে যে এই লেকের পাড়ে এসে তারা সর্বশেষ ক্যাম্পিং করেছিল, কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি পর্যটকদের জন্য সতর্ক বার্তা হয়ে দাঁড়ায়। তারপর থেকে লেকের আশেপাশে ভ্রমণ কার্যত বন্ধ হয়ে যায় এবং স্থানীয়রা বিশ্বাস করে যে এই হ্রদের বা এই লেকের অভিশাপের শিকার হয়েছিল ওই দম্পতিটা। যেহেতু তখন মাত্র পর্যটন শিল্প মাত্র গ্রো করছে, পর্যটন শিল্প বা পর্যটনের উপস্থিতিটা মাত্র শুরু হয়েছে পোল্যান্ডের ইকোনমিতে, এই জিনিসটাকে সরকার খুব সিরিয়াসলি নেয় এবং তারা চায় যে এই ঘটনাটা যাতে করে ঢালাও ভাবে বা খুব বড়ভাবে কখনো মিডিয়ার সামনে না আসে। কারণ যদি এই ঘটনাটা প্রকাশ পেয়ে যায় তাহলে হয়তোবা এটার প্রভাবের কারণে উক্ত এরিয়া বা পুরো অঞ্চলটাই পর্যটকদের জন্য একটা নিষিদ্ধ জায়গাতে পরিণত হতে পারে। এমনও হতে পারে যে এই দিকের মানুষজন নিয়ে থাকতেই আসবে না এবং ওই দিকে মানে মানুষজন না থাকলেও পর্যটকও আসবে না। এই জায়গাটার গ্রোথ বা এই যে জায়গাটার উন্নয়ন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে এবং ইকোনমির জন্য এই জিনিসটা অনেক খারাপ একটা প্রভাব ফেলতে পারে। এই চিন্তা করে তারা আসলে ওই সময়টাই এই জায়গাটাকে রেস্ট্রিক্টেড করে দেয় এবং এই জায়গার আসল নামটাকে বদলিয়ে দেয় এবং পরবর্তীতে কোনো পেপার পত্রিকা বা কোথাও এই বিষয়ে কোনো লেখালেখি না করার জন্য নির্দেশ দেওয়া হয়, যার ফলে আসলে একদম এক্সাক্ট লোকেশনটা আর কখনো পাওয়া যায়নি যে আসলে কোন জায়গাতে এই ব্যাপারটা ঘটেছিল এবং এর কারণে ওই জায়গাটাকে আপাতত আর শনাক্ত করাও সম্ভব নয়।
তবে যতটুকু জানা যায় যে সরকারের তত্ত্বাবধানে বা সরকারের হস্তক্ষেপে ওই জায়গাটিকে সম্পূর্ণরূপে আলাদা করে ফেলা হয়েছিল এবং ওই জায়গাটা এখনো ওইভাবে নিরাপদ আছে এবং ওইদিকে এখনো মানুষের কোনো আনাগোনা নেই এবং জায়গাটা এখনো জনসাধারণের জন্য রেস্ট্রিক্টেড। এখনো কেউ আসলে জানে না যে এই জেবাদুল লেকের ধারে কি হয়েছিল বা এখন আর মানুষজন ওখানে আসলে যেতেও চায় না। স্থানীয়রা বিশ্বাস করে যে লেকটি একটা অতি প্রাকৃত শক্তির অধীনে। মাঝে মাঝে রাতের হ্রদের উপরে অদ্ভুত আলো জ্বলে ওঠে, গভীর রাতে ভেসে আসে অজানা শব্দ। এখন পর্যন্ত যদি ওই দিকে আশেপাশে কেউ যায় তারা এই শব্দগুলো শুনতে পায়, কিন্তু তারা আসলে জানে না যে আসলে এই শব্দটা কোত্থেকে আসছে। তো এখনো আসলে এই স্থানীয় মানুষজন তারা জানে না যে আসলে ওইখানে কি হয়েছিল বা কি হয়। তবে এখনো যারা যারা ওই প্রকৃতির মানে ওই জায়গাটা সম্পর্কে জানেন, যারা ওইদিকে এখনো আনাগোনা করেন মধ্যরাতে বা গভীর রাতের দিকে, তারা এখনো মাঝে মাঝে ওই লেকের উপরে অদ্ভুত রকমের আলো জ্বলে উঠতে দেখেন এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের অজানা শব্দ আসছে, কিন্তু কখনো আসলে সেই শব্দগুলোকে শনাক্ত করা সম্ভব না যে এটা কি কোনো প্রাণীর ডাক বা এটা কি কোনো আসলে আহ জন্তু জানোয়ারের ডাক বা কিসের ডাক। এটা কিন্তু কোনো মানুষের শব্দ হিসেবে আসলে কেউ কখনো শনাক্ত করতে পারেনি এখন পর্যন্ত। তো এখনো মানুষজন মনে করেন যে ওই যে লেকের নিচে এখনো এমন কিছু একটা বসবাস করে, বা যেটা ওই যে ধারণা করা হতো যে প্রাচীন মন্দির ছিল, বা ওইখানে অনেকে মনে করে যে এখানে হয়তো কোনো একটা পোর্টাল আছে যা মানুষের ধরা ছোঁয়ার বাইরে। যে পোর্টালটা বা যেই রাস্তাটা ইউজ করে অন্য জগৎ থেকে কোনো কিছু আসলে পৃথিবীতে আসে এবং সে এখানে এসে তার শিকার খোঁজে, শিকার নিয়ে সে আবার ফেরত চলে যায় এবং ওই পোর্টালটা সম্পর্কে আসলে কেউ জানে না এবং কারো ধারণাও করা সম্ভব হয়নি আসলে যেটা কি হতে পারে, আদৌ কি আছে বা কি আছে সেই সম্পর্কে আসলে তাদের কারোরই কোনো ধারণা নেই এবং জানা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তাদের মতে যে এই হ্রদের পানিটা বা এই লেকের পানিটা অস্বাভাবিক রকমের ঠান্ডা, এমনকি গ্রীষ্মকালেও এই জায়গার পানির তাপমাত্রা কখনোই পরিবর্তন হয় না। পুরো বছর পোল্যান্ডের যতগুলো মানে ঋতু আছে, নর্মালি তো তিনটাই ঋতু হয় এখানে, বলা যায় যে গ্রীষ্মকাল, বসন্তকাল এবং হচ্ছে শীতকাল, আর মাঝে মাঝে বৃষ্টিও হয়। তো এই যে প্রতিটা ঋতুতেই এই লেকের পানিটা অসাধারণ রকমের ঠান্ডা থাকে, পুরো অস্বাভাবিক রকমের ঠান্ডা। বিগত সময়ে কয়েকজন ড্রাইভার এইখানে পাঠানো হলেও তারা ফিরে এসে জানায় যে হ্রদের গভীরে এত ঘন অন্ধকার এবং এত ঠান্ডা জায়গা আছে যে তারা আসলে নিচে ডুব দিয়ে কিছু দেখা তাদের দ্বারা সম্ভব হয়নি। তারা দেখতেই পারে নাই যে সামনে তাদের কি আছে, তবে তারা এতটুকু বলতে পেরেছে যে তারা ফিল করেছে, তারা অনুভব করতে পেরেছে যে সামনে কিছু একটা নড়ছে এবং সেটা খুব বিশাল আকৃতির কিছু একটাই নড়ছে। ওরা জাস্ট এটুকু ধারণা করতে পেরেছে, কিন্তু নিচের অন্ধকার বা নিচের দৃশ্যটা এতটাই অন্ধকার যে তাদের দ্বারা আসলে কোনো পরিষ্কার কিছু দেখা সম্ভব হয় নাই যে ওই পাশে আসলে কি আছে। যার ফলে তারা যখন কিছু দেখতে পাচ্ছে না, তারা আসলে এর চেয়ে গভীরে যাওয়ার জন্য আর সাহস করেনি এবং যেহেতু তারা পূর্ববর্তী বিষয়গুলো জানতো, যার ফলে তাদের আসলে সাহস হয়নি যে কি আসলে নড়ছে সেটা দেখার জন্য সামনে যেতে। যার ফলে তারা ফিরে আসে এবং এই অভিজ্ঞতা যখন ওই ডুবুরিরা জানায়, তারপর থেকে আর কখনো কোনো ডুবুরিরা ওই লেকে নামার সাহস তো করা পরের কথা, ওদিকে যাওয়ারও আগ্রহ প্রকাশ করেনি। ঘটনাটা এতটুকুই নয়, ঘটনাটা শেষ করার আগে আর ছোট্ট একটা ঘটনা শেয়ার করব। এটা হচ্ছে সর্বশেষ যা ঘটেছিল ওই লেকটার সাথে বা লেকের ওখানে, সেটা হচ্ছে 1995 সালের একটা ঘটনা। তখন একদল তান্ত্রিক, তারা হচ্ছে মূলত ওই সময়ের বেশ জনপ্রিয় একটা তান্ত্রিক দল ছিল। তাদের নামও আনফরচুনেটলি আমাদের যেই দাদা বা যার কাছ থেকে আসলে আমরা এই ঘটনাগুলো সংগ্রহ করতে পেরেছিলাম, আমার সেই পুলিশ বন্ধুর দাদা, তিনি আসলে নামটা মনে করতে পারেননি। তো আমরা আসলে নামটা ভাবে বলতে পারছি না, এই জন্য আমরা দুঃখিত।
তো 1995 সালে ওই তান্ত্রিকের দল, তারা আসলে মূলত ছিল হচ্ছে জাদুকর। তারা বিভিন্ন জিন দিয়ে বা পিশাচ দিয়ে তারা বিভিন্ন কাজ করতো, এবং ওই সময় তারা খুব ভালোই জনপ্রিয় ছিল এই পশ্চিমা বিশ্বে। আপনি জানেন যে পশ্চিমা বিশ্বে যেই দেশগুলো আছে তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে তুরস্ক, এরপর হচ্ছে আজারবাইজান। তো এই ধরনের যে মুসলিম কান্ট্রিগুলো আছে এখানে কিন্তু অনেক ধরনের তান্ত্রিক আছে, এবং আমরা বাংলাদেশে বসে যতটুকু তন্ত্রমন্ত্র সম্পর্কে জানতে পারি বা যতটুকু হরর গল্প শুনতে পারি যে জিন ভূত বা তদবিরের ব্যাপারগুলো, এই জিনিসগুলো বা কালো জাদু, এই জিনিসগুলো এই তুরস্কের মানুষদের ভিতরে অনেক ব্যাপকভাবে পরিচিত, খুবই ভয়ঙ্কর ভাবে তাদের ভিতরে এগুলো ছড়িয়ে আছে, এবং তারা এই জিনিসগুলোতে ভীষণ রকমের অ্যাডিক্টেড। এবং আমি ভবিষ্যতে আপনাদের সামনে এই ধরনের আরো ঘটনাগুলো প্রেজেন্ট করব। আমার যে রুমমেট, যার সাথে আমি রুম শেয়ার করে থাকি, সে হচ্ছে আজারবাইজানের, এবং ওর আগে আমার দুজন ছিল আসলে তুরস্কের রুমমেট, যাদের কাছ থেকে আমি অনেকগুলো স্টোরি পেয়েছি। আমি ধীরে ধীরে আপনাদের সামনে সেগুলো শেয়ার করব। তো এই যে তান্ত্রিকের দল, তারা মূলত এসছিল হচ্ছে তুরস্ক থেকে। তারা তুরস্ক থেকে এখানে আসছিল এই চিন্তা করে যে তারা শুনেছে এখানে কিছু একটা আছে, এবং তাদের কাছে মনে হয়েছে যে না, এটা অনেক বেশি পাওয়ারফুল একটা এন্টিটি অথবা মানে জিন। যদি এটাকে তারা কাবু করতে পারে তাহলে হয়তোবা তারা এই শক্তিটাকে তাদের নিজস্ব কাজের জন্য ব্যবহার করতে পারবে। এই চিন্তা থেকে মূলত তারা এখানে আসে, এবং তাদের এটাও মাথায় ছিল যে যদি তারা এই জিনিসটাকে কাবু করে এখান থেকে নিয়ে যেতে পারে তাহলে এই জায়গাটা একটা অভিশাপ মুক্ত হবে। তো তারা এখানে এসে তাদের রিচুয়াল শুরু করে সেই 1995 সালে। তারা ওই পৈশাচিক শক্তিটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল, যে তাকে মানে ডেকে আনার চেষ্টা করছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যখন তারা ডেকে আনছিল তারা কোনো মতেই ওই শক্তিটাকে সারা জায়গাতে ব্যর্থ হয়, মানে ওই শক্তিটাকে তাদের কাছে আনতে ব্যর্থ হয়। সেই শক্তিটা তাদের সামনে এসে ধরা দেয়নি, যার ফলে তারা ভীষণ রকমের হতাশ হয়ে যায়, যে কারণ তারা জানতো যে তারা শক্তিশালী, এবং তাদের মতো শক্তিশালী তান্ত্রিকদের ডাকে যখন কোনো কিছু সাড়া দিচ্ছে না, তার মানে সেই শক্তিটা আরো বেশি শক্তিশালী, যতটুকু তাদের ক্ষমতা বা তাদের চিন্তায় ছিল তার চেয়েও বেশি। এর ফলে তারা পরবর্তীতে অনেক বেশি আগ্রহ হয়ে যায়, এবং একটা পর্যায়ে গিয়ে তাদের ভিতরে একটা জেদ চেপে ধরে যে তারা এই জিনিসটাকে হাজির করেই ছাড়বে। যার ফলে তারা পরবর্তীতে সেখানে তাদের স্থায়িত্ব বা তাদের যে ওইখানে ক্যাম্পিংটাকে সেটাকে তারা আরো দীর্ঘ করে, এবং আবার তারা চেষ্টা করতে থাকে। এই সময় হঠাৎ করে তাদের দলের বেশ কিছু সদস্য এক রাতে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, এবং এরা সবাই কিন্তু ওই দিনও তারা এই পিশাচটাকে বা এই যে এন্টিটিটা যেটাই ওখানে আছে তাকে হাজির করার জন্য চেষ্টা লিপ্ত ছিল। এবং সবাই যখন ওখানে লিপ্ত, তারা সবাই যখন রিচুয়ালে ব্যস্ত, ঠিক ওই সময় তাদের সবারই আসলে চোখ বন্ধ ছিল রিচুয়ালের জন্য, কিন্তু তারা কেউ খেয়াল করে নাই যে আসলে কি হচ্ছে। ওইখানে সেই তান্ত্রিকদের হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিরা কেউই আসলে ওদের সাথে একসাথে বসেছিল না, আশেপাশে ছিল। এবং যখন এই তান্ত্রিকরা চোখ খোলেন তখন দেখেন যে তাদের আশেপাশে এই যে তাদের দলের যে বাকি লোকজন ছিল এদের কেউ সেখানে নেই, এবং তারা প্রাথমিকভাবে মনে করে যে হয়তো বা এই ঘটনাটা বা এই একটা রিচুয়াল এদের জন্য অনেক বেশি ভয়ঙ্কর ছিল, যার ফলে তারা হয়তো বা পালিয়ে গেছে বা দূরে সরে গেছে। এবং এরপর তারা তাদেরকে খুঁজতে শুরু করে যে তারা আসলে কোথায় আছে। কিন্তু ভয়ঙ্কর হলেও সত্য যে এদের কাউকেই আসলে ফেরত পাওয়া যায়নি। তার অতঃপর যখন এদের কাউকে আসলে ফেরত পাচ্ছিল না, না পেয়ে এরা হতাশ হয়ে যখন ফেরত আসে, তার কিছুদিন পর সেই তান্ত্রিকদের বেশ কয়েকজন মানসিকভাবে অসুস্থ হওয়া শুরু করে, এবং তারা যখনই মানে এই বিপদে পড়া শুরু হয়, তাদের মানসিক বিকলাঙ্গতা ঘটা শুরু করে, তারা বুঝতে পারে যে সেই যে মালিক যা বলেছিল ঠিক সেই ধরনের ঘটনা। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অস্তিত্ব টের পাওয়া শুরু করে। তারা জানে যে এই ধরনের ব্যাপারগুলো হয়, কিন্তু
এই জিনিসটা সম্পর্কে বা এই শক্তিটা সম্পর্কে তারা সম্পূর্ণরূপে অচেতন। তারা জানেই না যে আসলে এটা কি তাদেরকে দেখছে। তাদের যেই প্রসাদ জিন ছিল বা তাদের যেই শক্তিগুলোকে নিয়ে তারা কাজ করতো, তাদের দ্বারাও তারা কখনো এই জিনিসটাকে আইডেন্টিফাই করতেই ব্যর্থ হয় যে আসলে এটা কি জিনিস। এবং তাদের যে জিনিসটা তারাও ব্যর্থ হয় এই জিনিসটার পরিচয় দিতে যে আসলে এটা কি জিনিস। তারা নিজেরাও আসলে এটাকে দেখতে পায় না। এ থেকে আসলে তারা বুঝতে পারে যে যেই জিনিসটাকে তারা জাগিয়ে তোলার চেষ্টা করছিল সেই জিনিসটা কোনো সাধারণ নেই এবং সেটা অসাধারণ শক্তিশালী কিছু একটা, যা তারা আগে কখনো ফেস করেনি বা যারা আগে কখনো হ্যান্ডেল করেনি। পরবর্তীতে তাদের সাথে থাকা তান্ত্রিকদেরই একজন, যিনি তখনও সুস্থ ছিলেন, তিনি তখনই বুঝতে পারেন যে এখান থেকে আসলে মুক্তি পাওয়া সম্ভব না। এবং ওই যে স্থানীয় মানুষজন, তারা এটাই বিশ্বাস করা শুরু করে যে আসলে এখানে যা হয়েছিল সবকিছুই হয়েছে ওই যে লেকের যেই শক্তিটি আছে সেটার অভিশাপের কারণে। স্থানীয়রা এটাই বলেন যে এই ঘটনাটা প্রমাণ করে যে লেকটা মানুষের ধারণার বাইরের কোনো পৈশাচিক শক্তির অধীনে আছে, যার কারণে কারো দ্বারাই আসলে কখনো এই লেকের রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। এই ছিল আসলে জেভাদো লেকের অরিজিনাল রহস্য, যেটা আজও অমীমাংসিত। স্থানীয়রা বিশ্বাস করে এটা কোনো একটা পৈশাচিক শক্তির কবলে, যার কারণে একবার এর সংস্পর্শে কেউ আসলে তারা আর মুক্তি পায় না। তবে দর্শকবৃন্দ, এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এই যে মৃতদেহগুলো, এই যে শক্তিটি প্রথমে কিন্তু তারা ফেরত দিত, সে প্রথমে ফেরত দিয়েছিল এবং মৃতদেহগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল। তাদের চেহারা বিকৃত অবস্থায় হলেও দেহগুলোকে ফেরত পাওয়া যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে যতগুলো ঘটনা ঘটেছে তাদের শরীর কিন্তু আর কখনো ফেরত পাওয়া যায়নি। এ থেকে আমরা একটা জিনিস ধারণা করতে পারি যে হয়তোবা এই যে শক্তিটা সেটা কোনো একটা পানির জিন বা পানির পিশাচ, যে আসলে মানুষ খায় কিংবা মানুষের মৃতদেহ খায়। অথবা এমনটাও হতে পারে যে এখানে যাদেরকে অত্যাচার করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হত্যা করা হয়েছিল তাদেরই আত্মা এখানে ঘুরছে, অথবা তাদের সাথে যে জিনগুলো ছিল তারা ঘুরছে। আমরা যারা মুসলমান ধর্মের মানুষজন আছি, আমরা সবাই জানি, ইসলাম ধর্মের মানুষজনরা জানি যে প্রত্যেকটা মানুষ জন্মের সময় তার সাথে একটা করে জিন থাকে। ওই জিনটাই হয়তোবা কখনো কখনো ফেরত আসে এবং ওই জিনটা আসলে একটা মানুষকে সবসময় দেখে রাখে। এবং ওই ধারণা থেকে আসলে এটা বলা যে হয়তোবা তাদের এই মৃত দেহগুলো যাদেরকে মারা হয়েছিল তাদের জিনগুলো হয়তো ওখানে এখনো বসবাস করছে। তবে আর যাই হোক, আমরা এখান থেকে একটা জিনিস শিক্ষা নিতে পারি যে কখনো এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যেই জায়গা সম্পর্কে আমরা জানি যে এই জায়গাটা একটি খারাপ মানে অভিশাপ আছে কিংবা খারাপ একটা অতীত আছে, এবং এই জায়গা সম্পর্কে আসলে আমাদের জেনে শুনে ওই ধরনের বিপজ্জনক জায়গায় যাওয়া উচিত না। এবং কখনো যদি এমন কোনো জায়গায় চলেও যান, তবে অবশ্যই মাথায় রাখবেন যে চাহিদা মাত্র বা কোনো কিছু সুন্দর দেখেছেন সেখানে হাত দিবেন না। হাত লাগানোর ফলেও কিন্তু অনেক ধরনের বিপদের মুখোমুখি হতে পারেন। তাই চেষ্টা করবেন এই সমস্ত বিপজ্জনক জায়গা থেকে দূরে থাকতে, এবং কখনো যদি যেতেও হয় অবশ্যই নিজেকে পাক পবিত্র রাখবেন, দোয়া দরুদ পরে নিজের শরীরকে বন্ধ করে নেবেন, তারপরে ওই জায়গা দিয়ে আপনারা অতিক্রম করবেন। এতে করে ইনশাআল্লাহ আপনাদের উপরে কোনো খারাপ কিছু শক্তি কাজ করবে না, আর করলেও ইনশাআল্লাহ আপনার মুক্তি হওয়ার বা বিপদ থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ থাকবে। আমি চাইবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং এই ধরনের ব্যাপারগুলো থেকে দূরে থাকবেন। ওই গল্পগুলো বা এই ধরনের অভিজ্ঞতাগুলো আসলে শুনতে ভালো লাগে, কিন্তু যাদের সাথে ঘটে যায় তারা জানে যে আসলে এই ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। আজকের মতো তাহলে আমরা এখান থেকে বিদায় নিব। যাওয়ার আগে আরো একবার বলতে চাই যে আমাদের এই চ্যানেলটাতে আমরা সকল সত্য ঘটনা, অমীমাংসিত ঘটনা এবং যত মিস্টেরিয়াস ঘটনা আছে সেগুলো শেয়ার করি। তো আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে, কোনো ঘটনা সম্পর্কে আপনারা জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে ভুলবেন না। আমাদেরকে পাঠানোর ঠিকানা হচ্ছে ইমেল অ্যাড্রেস PHYRROSER BHOOT ALBUM
ফাইরোজ এর ভূত অ্যালবাম, আমাদের নাম যেটা সেটাই, @gmail.com, কোনো স্পেস নাই, এভাবেই দিবেন। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, +48, কান্ট্রি কোড অবশ্যই দিবেন, +48 506734455। এই নাম্বারও চাইলে আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন। আপনাদের ঘটনা চাইলে আপনারা রেকর্ড করে পাঠাতে পারেন আমার মতো এরকম ভয়েসে, অথবা ভিডিও করে পাঠাতে পারেন, অথবা লিখেও পাঠাতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন যে সম্পূর্ণ ডিটেইলসটা সেখানে অ্যাড করার জন্য, যাতে করে সকল কিছু আমরা জানতে পারি। এবং আপনি কোত্থেকে লিখছেন, আপনার নাম এবং আপনার ফোন নাম্বার, অবশ্যই যেই ফোন নাম্বারটায় আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারবো সেই নাম্বারটা দিবেন, যাতে করে আপনার ঘটনা যদি আমরা শেয়ার করতে হয় তাহলে যেন পরিপূর্ণ ডিটেইলসের জন্য আপনাদের সাথে যোগাযোগ করে সবকিছু জেনে নিয়ে তারপর শেয়ার করতে পারি। আশা করি এই যে অমীমাংসিত ঘটনাটা আপনারা জানলেন, ঘটনাটা আপনাদের ভালো লেগেছে, এবং ভবিষ্যতে আরো ঘটনা নিয়ে আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে এসে হাজির হব। সেই পর্যন্ত আমি ফাইরোজ আজকের মতো বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সাবধানে থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।